গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে রাস্তার মাঝখানে নিজের জীবন দেওয়ার জন্য শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই এই রাস্তায় একটি গাড়ি চলে আসে। মেয়েটি যখনই সেই গাড়িটিকে নিজের দিকে আসতে দেখে তখন একটি যন্ত্রণাদায়ক মৃত্যুর ভয়ে সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে এবং রাস্তা থেকে উঠে পাশে চলে যায়। তখন সেই গাড়ি চালক মানুষটিও এই মেয়েটিকে সাহায্য করার জন্য থামে না, সে একে উপেক্ষা করে সামনে এগিয়ে যায় যেন সে কিছুই দেখেনি। এই মেয়েটির নাম লিসা। লিসার জীবন একদমই ঠিকঠাক চলছিল না। আসলে আজ লিসার মেয়ের জন্মদিন, কিন্তু এখন তার মেয়ে আর এই পৃথিবীতে নেই। তখন আমরা দেখতে পাই যে গাড়িটি কিছুক্ষণ আগে লিসাকে ইগনোর করে সামনে এগিয়ে গিয়েছিল। সে নিজের ভুল বুঝতে পারে, তাই সেই লোকটি নিজের গাড়ি রিভার্স করে লিসার কাছে আসে। গাড়ির ভেতরে বসা অ্যাডাম নামের লোকটি লিসাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? যার জবাবে লিসা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। এতে সেই লোকটি লিসাকে জানায় যে এই নির্জন এলাকা থেকে শহর অনেক দূরে, তাই তুমি যদি চাও আমি তোমাকে শহর পর্যন্ত লিফট দিতে পারি। লিসা রাজি হয়ে যায় এবং তখনই তার গাড়িতে উঠে বসে। সফরের সময় অ্যাডাম লিসাকে জিজ্ঞেস করে, তুমি একাই নির্জন জায়গায় কি করছিলে? লিসা অ্যাডামকে বলে যে আজ আমার মেয়ের জন্মদিন, যে কারণে আজ তাকে আমার খুব মনে পড়ছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন আর এই পৃথিবীতে নেই এবং এখন আমি একদম একা। এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে আমি নিজের বলতে পারি। লিসার এই কথা শুনে অ্যাডাম বলে, আচ্ছা এই কারণে তুমি রাস্তার মাঝখানে মরার জন্য শুয়েছিলে? জবাবে লিসা বলে, আমি মরতে চাই না, শুধু একবার কোনোভাবে আমার মেয়ের সাথে দেখা করতে চাই। তখনই লিসা কারের রেডিও অন করে নেয়। রেডিওতে একটি নিউজ চলছিল। রিপোর্টার জানায় যে জঙ্গলে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে এবং আজ সকালে এই কিলার আরও 2টি মেয়েকে মেরে ফেলেছে। পুলিশের কাছে সেই কিলারের ছবি তো নেই, কিন্তু তারা এর ব্যাপারে এই তথ্য পেয়েছে যে খুনি একজন ফর্সা রঙের লোক যার কাছে ব্রাউন কালারের গাড়ি আছে এবং তার ডান হাতে একটি ক্রসের দাগ আছে। এই খবর শুনে লিসার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ রিপোর্টার রেডিওতে যে খুনির কথা বলছিল সে আর কেউ নয় বরং অ্যাডামই ছিল। তার হাতে ক্রসের দাগ দেখে লিসা ভীষণ ভয় পেয়ে যায়। লিসা নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই অ্যাডাম হঠাৎ জোরে ব্রেক ধরে। এতে লিসা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খোলে তখন সে নিজেকে একটি অদ্ভুত বাংকারে বন্দী অবস্থায় পায়, যা চারদিক থেকে লোহার মজবুত দেওয়াল দিয়ে তৈরি ছিল। লিসা নিজেকে এই বন্ধ জায়গায় বন্দী দেখে খুব বেশি ঘাবড়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তাকে সাহায্য করতে কেউ আসেনি। আমরা দেখতে পাই যে লিসাকে একটি অন্য রকমের স্যুট পরানো হয়েছে এবং তার হাতে একটি ঘড়িও পরিয়ে দেওয়া হয়েছে। লিসা সেই ঘড়িটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সেই ঘড়িটি এতটাই মজবুত ছিল যে অনেক চেষ্টার পরেও তা তার হাত থেকে খোলে না। অবশেষে যখন সে বুঝতে পারে যে এই জায়গা থেকে বের হওয়া অসম্ভব, তখন সে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে কাঁদতে শুরু করে। তখনই হঠাৎ সেই চেম্বারের দরজা খুলে যায়। লিসা দেখতে পায় যে দরজার ওপাশে একটি সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গের শেষ প্রান্ত থেকে আলো দেখা যাচ্ছিল। লিসা বুঝতে পারে যে যদি এই জায়গা থেকে বাইরে বের হতে হয় তবে এই সুড়ঙ্গ দিয়েই যেতে হবে। লিসা খুশি হয়ে যায় যে সে বাইরে বের হওয়ার রাস্তা পেয়ে গেছে, কিন্তু সে যেমনই সুড়ঙ্গের ভেতরে গেল তখনই হঠাৎ তার পেছনে সেই চেম্বারের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এটি দেখে লিসার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো এবং এবার সে বুঝতে পারল যে সে আগের চেয়েও বেশি বিপজ্জনক জায়গায় এসে পৌঁছেছে। তখনই হঠাৎ লিসার হাতে বাঁধা ব্রেসলেটে অ্যালার্ম বাজতে শুরু করে এবং 11 মিনিটের একটি টাইমার সেট হয়। এটা দেখে লিসা বুঝতে পারে যে আমাকে 11 মিনিটের মধ্যে এখান থেকে বের হতে হবে, তা না হলে আমি চিরকালের জন্য এখানে বন্দী রয়ে যাব। এজন্য লিসা তার হাত ও পায়ের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে দ্রুত সেই আলোর দিকে এগোতে থাকে, কিন্তু সে যেমনই সেই আলোর কাছাকাছি পৌঁছাচ্ছিল তখনই হঠাৎ সেই সুড়ঙ্গের সামনের দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। এটি দেখে লিসা আরও দ্রুত গতিতে এগোতে থাকে, কিন্তু যখন সে সেই দরজার কাছে পৌঁছায় ততক্ষণে দরজাটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। লিসা কিছুই বুঝতে পারছিল না যে এখন এখান থেকে কিভাবে বের হওয়া যায়। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। তখনই তার নজর সেই দরজার পাশ দিয়ে যাওয়া অন্য একটি সুড়ঙ্গের ওপর পড়ে, কিন্তু সেই রাস্তাটি ভীষণ সংকীর্ণ ছিল। লিসা এবার অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না, তাই লিসা সাহস করে কোনোভাবে সুড়ঙ্গের ভেতরে চলে যায় এবং অনেক কষ্টের পর সে সেই রাস্তাটি পার করে ফেলে এবং সামনে এগিয়ে গিয়ে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে একটি প্ল্যাটফর্মের মতো 2টি রাস্তা তৈরি হয়েছিল। একটি রাস্তা উপর দিয়ে যাচ্ছিল এবং অন্য রাস্তাটি নিচ দিয়ে। লিসা কিছুই বুঝতে না পেরে উপরের রাস্তাটি বেছে নিয়ে হাঁটুর ওপর ভর দিয়ে এগোতে থাকে, কিন্তু একটু এগোতেই নিচের ফ্লোর উপরের দিকে উঠতে শুরু করে। যদি সময় থাকতে লিসা সেখান থেকে বের হতে না পারে তবে নিচের রাস্তাটি তাকে উপরে চেপে ধরে মেরে ফেলবে। লিসা ভয়ে দ্রুত এগোতে থাকে। সে সেই জায়গার মাঝখানে প্রায় পিষে যাওয়ারই উপক্রম হয়েছিল। ঠিক তখনই এই সুড়ঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত তার হাত পৌঁছে যায় এবং রাস্তাটি পুরোপুরি বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে লিসা নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে বের হতে সফল হয়। নিজেকে পিষে যাওয়া থেকে বাঁচিয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সে জানত না যে এখন তার জন্য বিপদ আরও বাড়তে চলেছে, কারণ সামনের রাস্তা আরও অনেক বেশি বিপজ্জনক। তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। এই অ্যালার্ম জানা ছিল যে অর্ধেক সময় পার হয়ে গেছে এবং এখন তার কাছে আর মাত্র 5 মিনিট বাকি আছে। এই জন্য সে এখন আবার সামনে
সামনে এগোতে থাকে, যেখানে কিছুটা দূর যেতেই রাস্তায় কোনো মানুষকে শুয়ে থাকতে দেখা যায়। লিসা যখন তার কাছে আসে তখন সে দেখে যে ওটা কোনো জীবিত মানুষ নয়, বরং একটি পড়ে যাওয়া ডেড বডি, যার অবস্থা খুবই খারাপ। সেই লাশের হাতেও ঠিক তেমনই ঘড়ি বাঁধা ছিল যেমনটি লিসার হাতে বাঁধা ছিল। লিসা বুঝতে পারলো যে এই মানুষটিও আমার মতো এই সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে এখান থেকে বের হতে সফল হয়নি এবং মারা গেছে। তার মানে এখান থেকে বের হওয়া অসম্ভব। এই ডেড বডি দেখে লিসার এখান থেকে বের হওয়ার অবশিষ্ট আশাও ভেঙে গেল, কিন্তু সে কোনোভাবে সাহস সঞ্চয় করলো এবং এই ডেড বডিটিকে একপাশে সরিয়ে রেখে সামনে এগোতে লাগলো। যখন সে ঘড়ির দিকে তাকায় তখন তার কাছে আর মাত্র 2 মিনিট সময় বাকি ছিল, এই জন্য সে আরো দ্রুত গতিতে এগোতে থাকে। তখনই হঠাৎ শক্ত লোহার কিছু রড এসে তার রাস্তা আটকে দেয়। সেই সাথে সেই সুড়ঙ্গের দেওয়ালগুলোর ভেতর থেকে প্রচুর হিটিং পাইপ বের হয়ে আসতে শুরু করে এবং সেই জায়গাটিকে গরম করতে থাকে। এটি দেখে লিসা পুরোপুরি ঘাবড়ে যায়। সে বুঝতে পারে যে শীঘ্রই তার লাশ ওই পুড়ে যাওয়া লোকটির মতো এই সুড়ঙ্গে পড়ে থাকবে। তার সামনে কি করা উচিত সে কিছুই বুঝতে পারছিল না। তখনই তার পেছনে দেয়ালের একটি ছোট সেকশন খুলে যায়, যা দেখে লিসা পেছনের দিকে হামাগুড়ি দিয়ে তার ভেতরে ঢুকে পড়ে। পরের মুহূর্তেই একটি কাঁচের দরজা এই সেকশনটিকে পুরো লিসার হাতে বাঁধা ঘড়ির টাইমার যেমনই ভিতরে পৌঁছালো তখনই সেই হিটিং পাইপগুলো থেকে ফোঁয়ারার মতো আগুন বের হতে শুরু করে এবং দেখতে দেখতে পুরো সুড়ঙ্গ আগুনের লেলিহান শিখায় ডুবে যায়। লিসা যে সেকশনে বন্ধ ছিল তা পুরোপুরি সুরক্ষিত ছিল, যে কারণে তার প্রাণ বেঁচে যায়। কিছুক্ষণ পর সেই হিটিং পাইপগুলো আবার দেয়ালের ভেতরে চলে যায়। লিসা যে সেকশনে বন্দী ছিল সেই চেম্বারের দরজা খুলে যায়। লিসা এইমাত্র নিজের চোখের সামনে যা কিছু দেখল সেই কারণে সে সেই সেকশন থেকে বাইরে বেরোতে চাচ্ছিল না, কিন্তু সেই সেকশনের দেয়াল লিসাকে বাইরে ঠেলে দেয় এবং আগের মতো নিজে থেকেই সুড়ঙ্গের সাথে জুড়ে যায়। লিসা যেমনই সেখান থেকে বাইরে এলো তখনই তার ঘড়িতে আবারও 11 মিনিটের টাইমার সেট হলো। সে যেমনই একটু সামলে এগোলো তখনই সেই সুড়ঙ্গের উপরের অংশ নিচে নামতে শুরু করলো এবং একেবারে তার সাথে এসে লেগে গেল। শুধুমাত্র এতটুকুই ফাঁক বাকি রইল যাতে সে হামাগুড়ি দিয়ে এখান থেকে সামনে এগিয়ে যেতে পারে। লিসা এখন পুরোপুরি নিরুপায় হয়ে পড়েছিল। সে ডুকরে কাঁদতে শুরু করলো। কিখন তার নজর ঘড়ির ওপর পড়ল, তখন সেখানে তার সময় শেষ হয়ে আসছিল, যার মানে ছিল যে এখন থেকে ঠিক 11 মিনিট পর আবার সেই সুড়ঙ্গে আগুনের বন্যা আসবে এবং লিসাকে ছাই করে দেবে। সে ভাবে যে এত নির্মমভাবে মরার চেয়ে ভালো, কেননা আরও একবার সে এখান থেকে বের হবার চেষ্টা করুক। এই জন্য সে আবার সাহস করে নিজের জীবন বাঁচানোর জন্য পিঠের ওপর ভর দিয়ে নিজের হাতের সাহায্যে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে থাকে। কিছুটা দূর এভাবেই হামাগুড়ি দিয়ে যাওয়ার পর সেই সুড়ঙ্গ শেষ হয়ে গেল এবং সামনে পানির একটি ট্যাঙ্ক চলে এলো। লিসা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল এবং তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছিল। সে এভাবেই শুয়ে থাকা অবস্থায় হাতের সাহায্যে পানি খেয়ে নিজের তৃষ্ণা মেটায়। যখন সে নিজের ঘড়ির দিকে তাকালো তখন আর মাত্র 8 মিনিট বাকি ছিল। এখন পানি ছাড়া সে অন্য কোনো রাস্তা দেখতে পেল না, তাই সে একটি দীর্ঘশ্বাস নিয়ে পানিতেই নেমে গেল। পানিতে নামার পর দেখা গেল ট্যাঙ্কটি বেশ বড় ছিল। সে এখন বুঝতে পারছিল না যে কোন দিকে যাবে। সে এখানে সেখানে পানিতে বের হবার রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু সে কোনো বের হবার রাস্তা পেল না। অন্যদিকে যেখান থেকে সেই ট্যাঙ্কটি নেমেছিল সেই রাস্তাও বন্ধ হয়ে গিয়েছিল। এখন তার শ্বাসও শেষ হয়ে যাচ্ছিল। তখন এই ট্যাঙ্ক থেকে উপরের দিকে একটি দরজা খুলে গেল। লিসা দ্রুত সেই দরজা দিয়ে উপরে উঠে এলো। বাইরে বেরোতেই সে জোরে জোরে শ্বাস নিল এবং সামনের রাস্তা পার করতে লাগলো, কিন্তু লিসা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। সামনে এগোনো তার জন্য খুব কঠিন হচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড ক্লান্তির কারণে মাঝ রাস্তাতেই লিসার চোখ লেগে গেল। কিন্তু তখনই লিসার কানে কারো চিৎকার করার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে উঠল। সেখানে আরো কেউ ছিল যে সাহায্যের জন্য ডাকছিল। তার আওয়াজ শুনে লিসার ভেতরে বেঁচে থাকার একটি আশা জেগে উঠল। এজন্য সে দ্রুত সেই আওয়াজটি অনুসরণ করতে লাগলো। হঠাৎ এক জায়গায় ঠিক তার নিচে একটি দরজা খুলল, যার ভেতরে ফুটন্ত অ্যাসিড ছিল। লিসা সেই অ্যাসিডে পড়া থেকে অল্পের জন্য বাঁচল। সেই অ্যাসিড এতটাই বিপজ্জনক ছিল যে একটি শক্ত লোহাকে কয়েক সেকেন্ডে গলিয়ে দিত। লিসা দ্রুত তার কাপড়ের একটি টুকরো কাটে এবং তা পরীক্ষা করার জন্য অ্যাসিডে ডুবায়। কাপড়টি কয়েক সেকেন্ডের মধ্যেই কালো ছাইয়ে পরিণত হয়ে যায়। এটি দেখে সে খুব সাবধানে সামনে বাড়ে। সে নিজের হাত ও পা সেই গর্তের কিনারে রেখে সেই জায়গাটি পার হতেই যাচ্ছিল। ঠিক তখনই তার হাঁটু অ্যাসিডে লেগে যায়। এতে লিসা ব্যথায় চিৎকার করে ওঠে। সৌভাগ্যবশত তার শুটের কারণে তার হাঁটু গলে যাওয়া থেকে বেঁচে যায়, কিন্তু তার হাঁটুতে একটি গভীর ক্ষত তৈরি হয়েছিল। ভালো বিষয় এটি ছিল যে এখন সেই সাহায্যের আওয়াজ কাছ থেকে আসছিল। লিসা নিজের ব্যথা ভুলে আবার সেই আওয়াজটি অনুসরণ করতে লাগলো এবং অবশেষে সে একটি লোহার গ্রিডের কাছে গিয়ে পৌঁছাল। তার থেকে কিছুটা দূরত্বে আরও একটি গ্রিড ছিল, যার পেছনে একজন লোক ছিল। সেই লোকটি লিসার মতো হাতে ঘড়ি এবং স্যুট পরেছিল। লিসা তাকে বলে, দেখো, আমার কথা শোনো, আমরা দুজনেই এখানে ফেঁসে আছি। যদি আমরা একে অপরকে সাহায্য করি তবে এখান থেকে বের হতে পারি। কিন্তু সেই লোকটি দীর্ঘ সময় ধরে সেই সুড়ঙ্গে ফেঁসে থাকার কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে কখনো লিসাকে গালিগালাজ করতে লাগতো, আবার কখনো সরি বলতে লাগতো। সে বলে যে এই লোকেরা শীঘ্রই ফিরে আসবে আর আমাদের দুজনকেই মেরে ফেলবে। এই বলে সেই পাগলটি জোরে জোরে হাসতে লাগলো। তখনই লিসা দেখে তার হাতে বাঁধা ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টিং শুরু হয়ে গেছে। সেই হিটিং পাইপগুলো আবারও দেওয়াল থেকে বাইরে বের হয়ে এলো, আর আবার বাঁচার জন্য যে সেকশনটি ছিল তা লিসা এবং সেই লোকটির ঠিক মাঝখানে খোলে, যাতে মাত্র একজন মানুষেরই লুকিয়ে থাকার জায়গা ছিল।
এখন হয় সেই পাগল লোকটি বাঁচবে, না হয় লিসা। পরের মুহূর্তে লিসা এবং সেই পাগল লোকটির সামনে যে লোহার গ্রিড ছিল তা সরে গেল। এরা দুজনে দ্রুত সেই চেম্বারের দিকে দৌড়াতে লাগলো এবং দুজনে একসাথে চেম্বারে পৌঁছালো, যার পর এরা একে অপরকে মারতে লাগলো। সেই লড়াইয়ের মধ্যে কখনো লিসা সেই পাগল লোকটিকে চেম্বার থেকে বাইরে বের করে দিচ্ছিল, আবার কখনো সেই পাগল লোকটি লিসাকে বাইরে ঠেলে দিচ্ছিল। কিন্তু অবশেষে সময় যেমনই শেষ হতে চলল, লিসা সেই লোকটিকে লাথি মেরে চেম্বার থেকে বাইরে বের করে দেয়। সেই লোকটি লিসাকে পা ধরে বাইরে টেনে বের করার চেষ্টা করেছিল, তখনই 60 সেকেন্ড শেষ হয়ে গেল এবং সেই চেম্বারের কাঁচের দরজাটি সেই লোকটির হাত কেটে দিল। ব্যথায় সেই লোকটি চিৎকার করে উঠল। তখনই লিসার নজর সেই লোকটির হাতের ওপর পড়ল, যার ওপর ক্রস ট্যাটু আঁকা ছিল। সেই ট্যাটু দেখে লিসা বুঝতে পারে যে এই লোকটি আর কেউ নয়, বরং তাকে কারের মধ্যে অজ্ঞান করায় সেই সিরিয়াল কিলার অ্যাডাম। এবার লিসার সব দ্বিধা দূর হয়ে গেল। আগে লিসার মনে হচ্ছিল যে অ্যাডাম তাকে এখানে বন্দী করে রেখেছে, কিন্তু তার এই ভাবনা ভুল ছিল, কারণ অ্যাডাম বেচারা তো এখন নিজেই মৃত্যুর মুখে ছিল। এরই মধ্যে লিসার ঘড়িতে 11 মিনিটের সময় পূর্ণ হয়ে গেল, আর সেই হিটিং পাইপগুলো থেকে বের হওয়া তীব্র আগুন কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডামকে ছাইয়ে পরিণত করল। নিজের চোখে অ্যাডামের এমন ভয়ানক মৃত্যু দেখে লিসা ভয় কাঁপতে লাগল। কিছুক্ষণ পর সেকশনের ভেতরে একটি ছোট সুড়ঙ্গ থেকে একটি রোবট আসে। সেটি ছিল একটি অত্যন্ত ভয়ানক দেখতে খুলি। এই রোবটটি লিসার কোনো ক্ষতি করে না, বরং তার অ্যাসিডে পুড়ে যাওয়া হাঁটুটিকে ঠিক করে দেয়। লিসা তাকে জিজ্ঞেস করল যে সে কে এবং তাকে এখানে কেন নিয়ে এসেছে। জবাবে সেই রোবটের মুখ থেকে একটি টুল বের হয় এবং সেই টুলটি লিসার স্যুটের সাথে কানেক্ট হয়ে যায়। সেই টুলের সাহায্যে লিসার ফ্ল্যাশব্যাংকের সব কথা মনে পড়তে থাকে। যখন সে কারে অ্যাডামের সাথে ছিল এবং সে অ্যাডামের সত্যতা জানতে পারায় অ্যাডামের সাথে তা ধস্তাধস্তি হয়ে যায়। সেই সময় অ্যাডাম লিসার বুকে ছুরি দিয়ে আঘাত করে এবং কার থেকে বাইরে ফেলে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে লিসা আকাশ থেকে নিজের দিকে আসতে থাকা একটি সাদা আলো দেখতে পেয়েছিল, যার পর লিসা আবার প্রেজেন্টে ফিরে আসে। লিসা এখন একটি বিষয় বুঝতে পারে যে সেই এলিয়ানরাই নরপিশাচ অ্যাডামের হাত থেকে তার প্রাণ বাঁচিয়েছিল এবং তাকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু তারা তাকে এখানে কেন নিয়ে এসেছিল তা না বলতেই সেই রোবটটি সেখান থেকে চলে গেল। লিসা এটিও বুঝতে পারে যে এই লোকেরা যারাই হোক না কেন তারা তাকে মারতে চায় না, শুধু তাকেই গেমটি পার করতে হবে, তবেই সে এখান থেকে বের হতে পারবে। লিসা এখন সামনের রাস্তা পার করতে সেই চেম্বার থেকে বাইরে চলে এলো। অ্যাডামের কেটে যাওয়া হাতটিও সেখানে পড়েছিল। ঠিক সেই সময় লিসা সেই কাটা হাতে টাইমারের নিচে কিছু সিম্বল দেখতে পেল। ঠিক তখনই একটি ঘূর্ণায়মান পাখা তার দিকে আসতে লাগলো। সেটি দেখে লিসা নিজের জীবন বাঁচানোর জন্য পেছনের দিকে সরতে লাগলো এবং অল্পর জন্য বেঁচে গিয়ে একটি ছিদ্র দিয়ে উপরে সুড়ঙ্গে চলে গেল। তখনই হঠাৎ সে সুড়ঙ্গের ওপর থেকে কারুর হাঁটার আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজ এক জায়গায় গিয়ে থেমে গেল। সেই জায়গায় সুড়ঙ্গের ঢাকনা খুলল এবং তা থেকে একটি ভয়ানক ক্রিচার নামলো, যা দেখতে তো মানুষের মতো কিন্তু পশুর মতো গড়গড় করছিল। তার শরীর পুরোপুরি পুড়ে গিয়েছিল এবং তার চোখগুলো সাদা সাদা পাথরের মতো চকচকে ছিল। তখনই লিসার নজর তার কেটে যাওয়া হাতের দিকে গেল। তার কাটা হাত দেখে লিসা বুঝতে পারল যে সে আর কেউ নয়, বরং অ্যাডাম, যে পুড়ে যাওয়ার পর একটি রাক্ষসে পরিণত হয়েছে। এখন সে লিসাকে মারতে চাইছিল। অ্যাডামের চোখ পুড়ে গিয়েছিল, এই কারণে সে লিসাকে দেখতে পাচ্ছিল না ঠিকই, কিন্তু সে শুনতে পাচ্ছিল। লিসা চুপচাপ ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু তখনই তার ঘড়ি মেঝেতে ধাক্কা খাওয়ায় একটি হালকা আওয়াজ প্রতিধ্বনিত হয়ে উঠল, যাতে অ্যাডাম তা টের পেয়ে গেল এবং দ্রুত লিসাকে মারার জন্য তার পেছনে আসতে লাগলো। লিসা তার হাতে ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে একটি সরু সুড়ঙ্গ দিয়ে ওপাশে চলে গেল। অ্যাডাম কিছু দেখতে না পারার কারণে সে সেই জায়গাটি পার করতে পারল না। লিসা সেই সুড়ঙ্গ থেকে সামনে এগিয়ে এমন এক জায়গায় পৌঁছালো যেখানে তার কাছে সামনে যাওয়ার জন্য দুটি রাস্তা ছিল। লিসা কিছুই বুঝতে পারছিল না যে কোন রাস্তাটি বেছে নেওয়া উচিত। সে অনেক ভাবার পর যখন কিছু বুঝতে পারল না, তখন সে একটা আন্দাজে বাম দিকে সুড়ঙ্গে ঢুকে গেল। সুড়ঙ্গের বাইরে একটি ঘর ছিল, যা চারদিকে কাঁচের দেওয়াল ছিল। সেই দেওয়ালগুলোতে লিসা তার জন্ম হওয়া থেকে শুরু করে নিজের মেয়েকে জন্ম দেওয়া পর্যন্ত সব স্মৃতি দেখতে পেল। সেখানে লিসা এটিও দেখলো যে কিভাবে তার অসতর্কতার কারণে তার মেয়ের প্রাণ চলে গিয়েছিল। লিসা তার মেয়েকে মনে করে খুব কাঁদতে থাকে। তখনই সে দেখলো যে উপরে ছাদ থেকে অ্যাডাম আবার তার পেছনে আসছে, কিন্তু লিসা তার থেকে নিজের জান বাঁচিয়ে অন্য একটি সুড়ঙ্গে পৌঁছে যায়, যেখানে সে এমন কিছু দেখলো যাতে তার খুশি সীমা রইল না। সে দেখলো যে সেই সুড়ঙ্গ শেষ হওয়ার পর বাইরে নীল আকাশ চকচক করছে। নিজের স্বাধীনতাকে এত কাছ থেকে দেখে লিসার মধ্যে আবারও সাহস ফিরে এলো, কিন্তু সেই সুড়ঙ্গটি পার করার জন্য তাকে একটি কাটা ভর্তি রাস্তা দিয়ে যেতে হবে। এখন আর মাত্র 60 সেকেন্ডের সময় বাকি ছিল। পরের মুহূর্তে হিটিং পাইপগুলো দেয়াল থেকে বাইরে বেরিয়ে এলো, যা 60 সেকেন্ড হতে সেই জায়গাটিকে আগুনে পূর্ণ করে দেবে। লিসা সময় নষ্ট না করে এই কাঁটা তারে নিচ দিয়ে যেতে লাগলো, যাতে সেই কাঁটা তার শরীরে ঢুকে লিসার পিঠ বুড়িভাবে কেটে দেয়। লিসা খুব বেশি কষ্টের মধ্যে ছিল এবং তার পিঠ থেকে প্রচুর রক্ত বেরোতে থাকে, কিন্তু লিসা নিজে তোয়াক্কা না করে ধীরে ধীরে আকাশের দিকে এগোতে লাগলো। তখনই পেছনে সুড়ঙ্গে চেম্বার খুললো, যাতে অ্যাডাম ঝটপট গিয়ে লুকিয়ে পড়লো। এখন কিছুক্ষণের মধ্যে আগুনের বন্যা আসতে চলেছিল। রক্তে ভেজা লিসা বাইরে বেরোনোর চেষ্টায় ছিল, কিন্তু অনেক বেশি রক্তক্ষরণের কারণে এখন সামনে এগোনো তার জন্য কঠিন হচ্ছিল। তার চোখ ঝাপসা হয়ে আসছিল। তখনই 60 সেকেন্ড শেষ হয়ে গেল এবং পরের মুহূর্তেই সেখানে আগুন বর্ষণ শুরু হলো। সেই আগুনের বন্যা লিসাকে নিজের গ্রাসে নেওয়ার আগেই লিসা ঠিক নিচে একটি দ্বার খুললো এবং সে নিচে একটি চেম্বারে গিয়ে পড়লো, অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খুললো, তখন সে দেখলো যে সে আবার ঠিক একই জায়গায় ফিরে এসেছে যেখান থেকে সে এগোতে শুরু করেছিল। অর্থাৎ এখন পর্যন্ত সেখান থেকে বের হওয়ার যত পরিশ্রম করেছিল তার সবই বৃথা চলে গেল। এটি দেখে লিসা এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। তখনই সেই রোবটটি তার ড্রেসিং করার জন্য আবারও চলে আসে। লিসা তাকে ড্রেসিং করতে বাধা দিল, কারণ সে আবারও এই সবকিছুর পুনরাবৃত্তি করার জন্য প্রস্তুত ছিল না। সে রোবটটিকে বলল যে সে এখন শুধু মরতে চায়। সে রোবটটি লিসার কথা মেনে নিল এবং তার মুখ থেকে একটি ইনজেকশন বের হয়ে লিসার শরীরের দিকে এগোতে লাগলো। তখনই লিসার অ্যাডামের হাতে তৈরি হওয়া সেই দাগগুলো মনে পড়ে গেল। সে বুঝতে পারলো যে নিশ্চয়ই
নিশ্চয়ই সেই দাগগুলো এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা বলে দেয়। তাই সে নিজের রক্ত দিয়ে দেয়ালে অ্যাডামের হাতে থাকা দাগগুলো আঁকতে লাগলো, যা খুব ভালো করে দেখার পর লিসা জানতে পারলো যে এগুলো তো অ্যারো বা তীর চিহ্ন, যা এখান থেকে বাইরে বের হওয়ার ডিরেকশন দেখায়। যেমন প্রথম অ্যারোটি বাম দিকে মোড়ানো ছিল, যার মানে রাস্তায় আসা প্রথম দুটি সুড়ঙ্গের মধ্যে তাকে বাম দিকে সুড়ঙ্গের ভেতরে যাওয়া উচিত। দ্বিতীয় নম্বরের অ্যারোটি ডান দিকে মোড়ানো ছিল, অর্থাৎ প্রথম সুড়ঙ্গটি পার করার পর যখন আবার একসাথে দুটি সুড়ঙ্গ আসবে তখন ডান দিকে সুড়ঙ্গের ভেতরে যাওয়া উচিত। তার মনে হলো যে নিশ্চয়ই আমার হাতের ঘড়ির নিচেও এই ধরনের সিম্বল তৈরি করা আছে যা এখান থেকে বাইরে বের হওয়ার ডিরেকশন দেখায়। এটি বুঝতেই লিসা সেই রোবটটিকে তার ক্ষতগুলো ঠিক করে দিতে বলল। ক্ষতগুলো ড্রেসিং হতেই সে একটি নতুন আশার সাথে আবার ইন্টারনালসে বেরিয়ে পড়ল। লিসা আগেও এই সুড়ঙ্গগুলো দিয়ে গিয়েছিল, তাই সে খুব সহজেই সেই সুড়ঙ্গগুলো পার করে সামনে এগোতে লাগলো এবং সেই অ্যাসিড ভর্তি গর্তের কাছে গিয়ে থামলো। সেখানে সে নিজের ঘড়িটিকে অ্যাসিডে পুড়িয়ে তার নিজের কবজি থেকে আলাদা করলো। তার কবজিতেও ঠিক তেমনই সিম্বল ছিল যেমনটি অ্যাডামের হাতে ছিল, শুধু সেগুলোতে সামান্য কিছু পরিবর্তন ছিল। লিসা সেই পুড়ে যাওয়া ঘড়িটি নিজের হাতে নিয়ে সামনে এগোতে লাগলো এবং সেই জায়গায় পৌঁছে গেল যেখানে সে প্রথমবার এই দুই টানেলের মধ্যে বাম দিকে টানেলটিকে বেছে নিয়েছিল। কিন্তু সিম্বল অনুযায়ী সঠিক সুড়ঙ্গটি হলো ডান দিকে। সে দ্রুত ডান দিকের সুড়ঙ্গে চলে গেল, যেখানে সামনে গিয়ে সে আরো দুটি সুড়ঙ্গ পেল, যার মধ্যে সঠিক সুড়ঙ্গ ছিল বাম দিকেরটি। এভাবেই লিসা তার হাতে থাকা দাগের সাহায্যে প্রতিবার সঠিক রাস্তা বেছে নিয়ে সামনে এগোচ্ছিল। কিন্তু তখনই আবার অ্যাডাম তার পেছনে লেগে গেল। এখানে লিসা বুদ্ধিমত্তার সাথে কাজ করে অ্যাডামকে বিভ্রান্ত করার জন্য একটি সুড়ঙ্গের ভেতরে নিজে ঘড়িটি ছুড়ে দিল এবং নিজে অন্য সুড়ঙ্গে লুকিয়ে বসে রইল। অ্যাডাম ঘড়ির আওয়াজ অনুসরণ করতে করতে অন্য সুড়ঙ্গে ঢুকে গেল। অ্যাডাম চলে যেতেই যখন লিসা তার কবজিতে থাকা সিম্বলগুলো চেক করলো তখন সে জানতে পারলো যে সে অ্যাডামকে যেই সুড়ঙ্গে পাঠিয়েছে সেটি সেই সঠিক সুড়ঙ্গ ছিল। এটি দেখে লিসা অনেক বেশি চিন্তিত হয়ে পড়লো। এখন লিসার কাছে অন্য কোনো রাস্তা ছিল না, তাই সে ধীরে ধীরে অ্যাডাম যে ডানেলে ছিল সেও সেই ডানেলে ঢুকে গেল। এই ডানেলটি বেশ অদ্ভুত ছিল, মনে হচ্ছিল এই ডানেলটি যেন কোনো বড় পশুর পেট। লিসা ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। কিছুটা সামনে গিয়ে সে দেখলো যে তার ঘড়িটি সামনেই পড়ে আছে, কিন্তু অ্যাডামও সেখানে উপস্থিত আছে। অ্যাডাম এখন যেহেতু দেখতে পাচ্ছিল না, তাই লিসা চুপিসারে সেই ঘড়িটি তুলে নেয়, কিন্তু তখনই ঘড়িতে 60 সেকেন্ড বাকি থাকার অ্যালার্ম বাজতে শুরু করলো, যার আওয়াজে অ্যাডাম লিসা টের পেয়ে গেল। সে আবারও লিসার পিছু নিল। তার থেকে বাঁচার জন্য লিসা যেই রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়ে ফিরে দৌড়তে লাগলো। সেই সময় লিসার ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টিং শুরু হয়ে গেছিল এবং সুড়ঙ্গ থেকে হিটিং পাইপও বের হয়ে এসেছিল, সাথে সুড়ঙ্গে বাঁচাও চেম্বারও খুলে গেছিল। লিসা দ্রুত সেই চেম্বারে গিয়ে লুকিয়ে পড়লো। অ্যাডামও সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই চেম্বারটিকে কাচের দরজা বন্ধ করে দিয়েছিল। এখানে লিসা অ্যাডামকে খেপানোর জন্য তাকে মিডল ফিঙ্গার দেখায়, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আগুন বর্ষণকারী হিটিং টিউবগুলো আগুন না বসিয়ে ভেতরে চলে গেল, যার পর চেম্বারের দরজাও খুলে গেল এবং পরে মুহূর্তেই অ্যাডাম লিসার উপর ঝাঁপিয়ে পড়লো। লিসাও নিজেকে বাঁচানোর জন্য অ্যাডামের সাথে লড়াই শুরু করলো এবং সেই শয়তানের মাথা নিজের পা দিয়ে চেপে ধরলো। পেছন থেকে চেম্বারে দেয়ালও লিসাকে সামনের দিকে ঠেলতে লাগলো যাতে সেই শয়তানের মাথা পিষে গেল এবং ফাইনালি লিসা অ্যাডামের হাত থেকে রেহাই পেয়ে গেল। লিসা এখন নিজের রাস্তায় সামনে এগোতে লাগলো, যেখানে সামনে গিয়ে সে আবারও দুটি রাস্তা কিন্তু তখনই বাম দিকের সুড়ঙ্গ থেকে একটি মেয়ে বাইরে বের হয়ে এলো। তাকে দেখে লিসার চোখ ছানা বড়া হয়ে গেল এবং সে কাঁদতে লাগলো, কারণ এই মেয়েটি আর কেউ নয় বরং তার মেয়ে নিনা ছিল। নিনার মারা যাওয়ার পর থেকে লিসা যেন বাঁচাই ছেড়ে দিয়েছিল। তার শুধু একটাই ইচ্ছে ছিল যে সে কোনোভাবে নিনাকে দেখতে পারে, এবং অবশেষে আজ তার এই ইচ্ছেও পূরণ হয়ে গেল। নিনা তার মা লিসাকে বলল যে এখন আর আমাকে কখনো একা ছেড়ে যেও না, যার জবাবে লিসা বলল, না মা, আমি সবসময় তোমার সাথে থাকব। এতে নিনা বলে, তাহলে এসো আমার সাথে বাম দিকে টানেলে চলো। লিসা কাঁদতে কাঁদতে বলল, নিনা, আমি তোমাকে আর হারাতে চাই না, কিন্তু সত্যি তো এটাই যে তুমি আগেই মারা গেছো এবং আমার গন্তব্য অন্য সুড়ঙ্গে। এতটুকু বলে লিসা সেখান থেকে যেতে লাগলো। পেছন থেকে নিনা তাকে ডাকতে থাকলো, কিন্তু লিসা বুকে পাথর বেঁধে সেই সুড়ঙ্গ থেকে বাইরে বের হয়ে এলো। বাইরে আসতেই লিসা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। তারপর লিসা কোনো সময় নষ্ট না করে ডান দিকে সুড়ঙ্গে ঢুকে গেল, যেখানে সে সুড়ঙ্গের শেষে খোলা আকাশ দেখতে পাচ্ছিল। সে খুশি হয়ে দ্রুত সামনে এগোতে লাগলো, কিন্তু তখনই তার রাস্তায় 3টি লোহার ব্লেড চলে এলো, যা অনবরত দ্রুত উপরে নিচে হচ্ছিল, যেগুলো পার করার মানে ছিল নিজেকে টুকরো টুকরো করা। কিন্তু লিসাকে যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হতো। এজন্য সে খেয়াল করলো যে তাদের মধ্যে প্রথম ব্লেডটি প্রতি 4 সেকেন্ডে একবার নিচে নামছে। লিসা তার কাছে পৌঁছলো এবং যেমনই সেই ব্লেড ওপরে গেল তো 4 সেকেন্ড পূর্ণ হওয়ার আগেই ঝটপট ওপাশে চলে গেল। তারপর সে দ্বিতীয় ব্লেডের কাছে পৌঁছায়। একইভাবে দ্বিতীয় ব্লেডটি প্রতি 3 সেকেন্ডে নিচে নামছিল। লিসা সাহস দেখিয়ে সেটিও পার করে নিল, কিন্তু শেষের ব্লেডটি মাত্র 2 সেকেন্ডে নিচে নামছিল, যা পার করা লিসার জন্য অত্যন্ত কঠিন ছিল। কিন্তু স্বাধীনতার চাওয়াতে লিসা সেটিও পার তো করে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা ব্লেডের মাঝখানে এসে কেটে গেল। লিসা ব্যথায় অস্থির হয়ে পড়েছিল, কিন্তু লিসা নিজের পায়ে তোয়াক্কা না করে সুড়ঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সে খোলা আকাশ দেখতে পাচ্ছিল। কিন্তু সে যেমনই নিজের হাত সুড়ঙ্গ থেকে বাইরে বের করার জন্য সামনে বাড়ালো, তার হাত সামনে থাকা স্ক্রিনে গিয়ে লাগলো, যেখানে খোলা আকাশের ভিডিও চলছিল। এটি দেখে লিসা অনেক বেশি হতাশ হলো। সে বলল, আমি সেই সবকিছুই করেছি যা আমাকে করতে বলা হয়েছিল। তারপর সে পাগলের মতো হাসতে লাগলো। তখনই সুড়ঙ্গ থেকে হিটিং পাইপ বের হয়ে এলো, কারণ এখন কিছুক্ষণ পর 11 মিনিটের সময় শেষ হতে চলেছিল। লিসা এখন শান্তিতে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো, কিন্তু এবার সেই হিটিং পাইপগুলো তাকে না পড়িয়ে আবার সুড়ঙ্গে চলে গেল। তখনই হঠাৎ সুড়ঙ্গের ওপরের অংশ খুলে গেল এবং একটি তীব্র আলো লিসার উপর পড়ল। লিসার শরীর নিজে থেকেই বাতাসে ভেসে উঠতে লাগলো এবং সেই আলোতে বিলীন হয়ে গেল। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খুলল তখন সে নিজেকে একটি ঝর্ণার পাড়ে পেল, যা দেখে লিসার মুখে হাসি ফিরে এলো। সেখানে নিনাও উপস্থিত
ছিল। লিসা নিনাকে জিজ্ঞেস করলো, আমি কি মারা গেছি? এতে নিনা বলল, তোমার শরীর একবার নয় বরং এখন পর্যন্ত অনেকবার মারা গেছে। লিসা আবারও জিজ্ঞেস করলো যে এখন এখানে আমাকে কি করতে হবে, যার জবাবে নিনা বলল, এখানে তোমাকে শুধু বাঁচতে হবে রে, আর কিছু করতে হবে না। এখানে আমরা জানতে পারি যে যে জায়গায় লিসা এখন উপস্থিত সেই জায়গাটি পৃথিবী নয় বরং অন্য কিছু ছিল এবং কোনো স্বর্গের মতো সুন্দর ছিল। এই ফিল্মের শর্টকাট এক্সপ্লেনেশন এটি যে লিসা যখন অ্যাডামের সাথে কারে সফর করছিল তখন অ্যাডাম লিসাকে ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে, যারপর সে সরাসরি মোড়ে পৌঁছায়, সেখানে তার পাপ ধুয়ে যায় এবং শেষে সে স্বর্গে গিয়ে পৌঁছায়। এরই সাথে এই গল্প শেষ হয়ে যায়। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।